ইরানের সার্বিক পরিস্থিতির বিশ্লেষণ নিয়ে কথা বলতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক আনিসুর রহমান। জনাব আনিসুর রহমান, আপনাকে স্বাগত একাত্তরে। শুরুতেই যে বিষয় জানতে চাচ্ছিলাম যে ইরানের সাথে আলোচনা থেমে যেতেই হামলা এবং মুহূর্তেই যে হামলার পরিধি বাড়ানো হলো এবং অবশেষে সর্বোচ্চ নেতা সহ তার পরিবারের কয়েকজনকে যে হত্যা করা হলো, সম্পূর্ণ বিষয়টিকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? প্রথমত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে যুদ্ধের প্রধান যে উদ্দেশ্য ছিল আয়াতুল্লাহ আলী খোমেনিকে হত্যা করা, এই প্রথম মিশনটা তারা সাকসেস পেয়েছে এবং তারা নেতার ইরানকে নেতৃত্ব শূন্য করার যে চেষ্টা, সেই চেষ্টায় তারা সাকসেস। এবং এর মাধ্যমে ইরানের একটা প্রো আমেরিকান গভর্নমেন্ট প্রতিষ্ঠা করার চেষ্টা করবে আমেরিকা। এটা ইরানের ভিতরে হোক বা ইরানের বাইরে হোক না কেন, মানে ইরানের বাইরে ধরেন হতে পারে ইউরোপের কোনো একটা দেশ থেকে রেজা শাহ পাহলভিকে আপনার ডিক্লেয়ার করতে পারে শাসক, অথবা আপনার দেশের ভিতরে একটা ইন্টারিম গভর্নমেন্ট তারা করতে পারে। এই ধরনের একটা চেষ্টা থাকবে আমেরিকানদের। কিন্তু প্রশ্ন হলো যে আপনার এটাও সাকসেস হবে না, বিকজ ইরানের যে ধর্মীয় এবং রাজনৈতিক যে নেতারা 40 দিনের শোক ঘোষণা করেছে, কিন্তু ইরানের বিপ্লবী গার্ড কিন্তু তাদের আপনার হলো যে এক্সপেডিশন অব্যাহত রাখবে। তারা মধ্যপ্রাচ্যের যে সমস্ত মার্কিন ঘাঁটিগুলো আছে, এই ঘাঁটিগুলোতে আক্রমণ অব্যাহত রাখবে, ইসরায়েল আক্রমণ অব্যাহত রাখবে। সুতরাং এই শোকটা হতে পারে ইরানিদের ঘুরে দাঁড়ানোর একটা প্রচেষ্টা, আবার এমন হতে পারে যে এর মাধ্যমে ইরানের রাজনৈতিক একটা সংকট তৈরি হতে পারে। আমরা দুইটা দিকই বিশ্লেষণ করছি এবং দুইটা দিকই ধরে নিচ্ছি। একটা হলো যে আমেরিকা এবং ইসরায়েলের তুলনায় কিন্তু ইরানের সামরিক সক্ষমতাটা কম। সেই দৃষ্টিকোণ থেকে ইরান কতটুকু নেতা শূন্য হওয়ার পরেও কতটুকু আপনার অব্যাহত রাখতে পারবে তাদের সামরিক সক্ষমতা, সেটাও একটা দেখার বিষয়। এবং রিজিওনাল যে সমস্ত কান্ট্রিগুলো আছে, এই কান্ট্রিগুলো কি ধরনের রোল প্লে করে, সেটাও একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে আপনার ইন্টারন্যাশনাল নেগোসিয়েশনটা যেটা আছে, এই নেগোসিয়েশনটা অব্যাহত থাকবে। ইরানিয়ানদের সাথে আমেরিকানদের নেগোসিয়েশন করার চেষ্টা থাকবে, সেটাও অব্যাহত এবং চলমান থাকবে। একটু জানতে চাচ্ছিলাম যে ইরানের কঠোর জবাব দেওয়ার যে ঘোষণা এবং মধ্যপ্রাচ্যের সবগুলো মার্কিন ঘাঁটিতে চলমান হামলা, সব মিলিয়ে কোন দিকে যাচ্ছে পুরো ঘটনা? আমরা কি বলতে পারবো যে গোটা বিশ্বে যুদ্ধ ছড়ানোর সংখ্যা দেখা যাচ্ছে? না, এটা আমি আগে বলেছিলাম যে এই যুদ্ধটা মধ্যপ্রাচ্যকে আরো অস্থিতিশীল করে ফেলবে। মধ্যপ্রাচ্যের ক্রাইসিসটাকে আরো বেশি পরিমাণে আপনার আপনার সর্বশক্তি দিয়ে, তার যতটুকু শক্তি আছে, তার যতটুকু মিলিটারি পাওয়ার আছে, অথবা তার যতটুকু মিলিটারি ইকুইপমেন্ট আছে, ততটুকু দিয়েই ইরান কিন্তু চেষ্টা করবে এই তার প্রচেষ্টাকে অব্যাহত রাখতে। এবং এই ক্ষেত্রে ইরানের মেইন টার্গেটটা হচ্ছে আপনার মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোতে যে মার্কিন সেনাদের বেসমেন্ট গুলো আছে, এগুলোকে ধ্বংস করে দেওয়া। সেকেন্ড টার্গেট থাকবে ইসরায়েল রাষ্ট্রে অনেক পরিমাণে তার আক্রমণটাকে অব্যাহত রাখা। এই ধরনের একটা বিষয় থাকবে। এতে করে কি হবে, মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর মধ্যে এক ধরনের অস্থিতিশীলতা তৈরি হবে, এবং এতটাই বেশি হবে যে ওই মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো তারা কি করবে এই ধরনের সিদ্ধান্ত তারা নিতে পারবে না, কারণ মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর সিকিউরিটি আপনার হচ্ছে ইউএস এর নিয়ন্ত্রণে। মধ্যপ্রাচ্যের এমন কোনো রাষ্ট্র নাই যে রাষ্ট্রের সিকিউরিটি তার নিজস্ব তত্ত্বাবধানে পরিচালিত হয়। সুতরাং মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর মধ্যে এক ধরনের ইনসিকিউরড একটা পরিস্থিতি অব্যাহত থাকবে বলে আমরা ধরে নিচ্ছি। সবশেষ একটি প্রশ্ন জানতে চাই আনিসুর রহমান, এই পরিস্থিতিতে বাংলাদেশের সম্ভাব্য সতর্কতা কি হতে পারে? যে এই যুদ্ধটা যদি দীর্ঘস্থায়ী হয়, সেক্ষেত্রে বাংলাদেশের অর্থনীতির উপর এক ধরনের চাপ আসবে। কারণ বাংলাদেশের আমদানি নির্ভর অর্থনীতি এবং বাংলাদেশের তেল সম্পদ, মানে বাংলাদেশের তেল যে রপ্তানি করে, এই তেলের দাম বৃদ্ধি পাবে, কারণ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। সেক্ষেত্রে বাংলাদেশের সরকারকে সচেতন হতে হবে, যাতে করে, ইতিপূর্বে আমরা দেখেছি যে তেলের দাম বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বাংলাদেশের দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পায়, কাঁচামরিচের দাম বৃদ্ধি পায়। এগুলো মানে আপনার সরকারকে অত্যন্ত দক্ষতার সাথে মনিটরিং করতে হবে, যাতে করে তেলের বাজারটা কিন্তু আপনার
যুদ্ধটা যদি দীর্ঘস্থায়ী হয় 15 দিন, 20 দিন, 1 মাস হয়, সেক্ষেত্রে বৃদ্ধি পাবে। এছাড়া কিন্তু বৃদ্ধি পাওয়ার 1 সপ্তাহের মধ্যে যদি নেগোসিয়েশনের মাধ্যমে যুদ্ধটা বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ইকোনমিক প্রভাবটা একটু কম পড়বে। বাট দীর্ঘস্থায়ী যুদ্ধ হলে পরে আপনার ইকোনমিক প্রভাবটা ব্যাপক পড়বে এবং সেক্ষেত্রে নতুন সরকারের কাছে অনেক প্রত্যাশা থাকবে যে তারা যেন এই বিষয়গুলো একটু ট্যাকেল দিতে পারে। বিশেষ করে বাংলাদেশের যে আ আমদানি নির্ভর অর্থনীতি, বাণিজ্য মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের ব্যাপক ভূমিকা পালন করতে হবে। আর পাশাপাশি বাংলাদেশ একটা ছোট একটা দেশ সাউথ এশিয়ান কনটেক্সটে। এই ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি বা পলিটিক্সে বাংলাদেশকে এঙ্গেজ হওয়ার মতো সিচুয়েশন বাংলাদেশের নাই। সুতরাং বাংলাদেশ এখানে কোন ধরনের পলিসি স্টেপ নিবে না অন বিহাফ অফ ইরান অর আমেরিকা। বাংলাদেশ হচ্ছে আ লুক ফরওয়ার্ড। সামনের দিকে কি হতে যাচ্ছে সেটা লুক ফরওয়ার্ড করতে হবে। এবং অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। কারণ ইরানে আমাদের প্রচুর পরিমাণে স্টুডেন্ট এবং ওয়ার্কাররা আছে। তাদের নিরাপত্তা সিকিউরিটির প্রশ্নে আমাদেরকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অ্যাক্টিভ হতে হবে। যাতে করে আমাদের বাংলাদেশী মানুষরা যারা তেহরান এবং অন্যান্য অঞ্চলে ইরানের অন্যান্য প্রদেশে বসবাস করে তাদের সেফটির একটা ব্যাপার নিয়ে নেগোসিয়েশন অব্যাহত রাখতে হবে। অসংখ্য ধন্যবাদ আনিসুর রহমান আমাদের সাথে আজকের সংবাদে যুক্ত হওয়ার জন্য।